এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের পর মানুষের কাছে কতগুলো শিক্ষার্থীদের কিছু কিছু উত্তর আসে রেজাল্ট যখন খারাপ হয় যে আমি তো পরীক্ষার খাতায় ভালো লিখেছিলাম, আমাকে মার্ক দেয়নি, হয়তো স্যাররা ভালোভাবে খাতা দেখেনি, কিংবা ও আমার থেকে এত খারাপ, ও আমার থেকে পড়াশোনাই করে না আমার ওই বন্ধুটি, কিংবা ওই শাখার ওই ছেলেটি ওই মেয়েটি তো পড়েই না, তারপরে আমার থেকে ওর ভালো রেজাল্ট, ও জিপিএ 5 আর আমার এই বিষয়ে মার্কস নাই। তারপরে আমরা বলি কি যে এই যে আমাদের যে পরীক্ষার খাতা অন্যরা আমার থেকে দেখে দেখে পরীক্ষার খাতায় লিখেছে, কিন্তু তারপরেও আমার থেকে ওর মার্কস বেশি, ওর A+ আসছে, ওর বৃত্তি আসছে, আমার আসেনি। আমরা যারা মানবিকের শিক্ষার্থী, যারা এইচএসসিতে মানবিক পড়ি, তাদের আমার মনে হয় যে 95 কিংবা 90% শিক্ষার্থীর যারা এই পড়াশোনা নিয়ে সচেতন মানবিকের, তাদের লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা দেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে ভর্তি হওয়া। অনেকেই বলে যে জিপিএ 5 আসলে কোনো কিছু ম্যাটারই করে না। হ্যাঁ, ম্যাটার করে না, এক্সেপশন সব জায়গায় থাকে যে তারা সব জায়গায় ভালো করে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে। ম্যাটার করে কীভাবে? তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ 5 মার্ক আছে তার উপর কিন্তু তোমার 10-20টি মার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষায়। তো এই ক্ষেত্রে তোমরা এইচএসসির এই পরীক্ষা কিংবা এসএসসির পরীক্ষা যেটি আছে, এই দুটি বোর্ড পরীক্ষার যে জিপিএ 5, এটি কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন টাইমে অনেক ম্যাটার করে, আমার মতে ম্যাটার করে। যে যাই বলুক তোমাকে এই জিপিএ 5 পেতে হবে, কিংবা সামাজিক যে দৃষ্টিকোণ সেখানে তোমাকে জিপিএ 5 পেতে হবে। এই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো যে পরীক্ষায় অনেক ক্ষেত্রে তোমরা অনেক পড়াশোনা করো, অনেক শিক্ষার্থী আছে সারা দিন রাত অনেক পরিশ্রম করে, এবং আমি জানি যে তারা অনেক কিছু জানে, যে তারা পরীক্ষার বই সম্পর্কে, তাদের একাডেমিক যে সাবজেক্টগুলো আছে এগুলো সম্পর্কে তারা অনেক ধারণা রাখে। কিন্তু সমস্যাটা হয় কোন জায়গায়? তারা পরীক্ষার হলে গিয়ে কোনো নার্ভাসনেসের কারণে তারা হয়তো পরীক্ষার টাইম মেনটেন করতে পারে না, টাইম ম্যানেজমেন্টে তাদের ভুল হয়, অথবা তারা কি করে পরীক্ষার খাতায় যে তাদের যে উত্তরগুলো থাকে সেইখানে দেখা যায় যে তাদের প্রথমে একটা লিখতে 30 মিনিট সময় লাগছে, পরেরগুলোর জন্য, পরের সৃজনশীলগুলোর জন্য 10 মিনিট সময় লাগছে, কিংবা তাদের হাতের লেখায় একটু খারাপ হয়, অথবা তারা দেখা যায় যে সঠিকভাবে উত্তর লিখেছে, অনেক লিখেছে, কিন্তু উত্তরগুলো সঠিক ওয়েতে না দেওয়ার কারণে তাদের মার্কস ওইভাবে ভালো আসেনি, কিংবা হাতের লেখা খারাপ হওয়ার কারণে মার্কস ওইভাবে ভালো আসেনি। তো আজকের ক্লাস আমাদের তাদের জন্যই, যারা পরীক্ষায় অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষার খাতায় তারা ভালোভাবে লিখতে পারে না, কিংবা ভালোভাবে তাদের উপস্থাপনটা সেইভাবে তারা হয় না, তারা যেভাবে পরিশ্রম করে। আশা করি আজকে যে আলোচনাগুলো করব, এই আলোচনা শেষে তোমাদের হয়তো আহামরি কোনো লাভ হবে না, কিন্তু আশা করি যে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা যেভাবে লিখছো, যেভাবে নাম্বার পাচ্ছ, তার থেকে আশা করি যে না, আরেকটু ভালো হবে তোমাদের। এই জন্যই আজকের ক্লাস। তো যারা যারা দেখছো একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, প্রথমে আমি আজকে তোমাদের বলে নিই, আমি তোমাদের সাথে থাকবো, দুটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, এবং তার পাশাপাশি আমি একটি তোমাদের জিনিস দেখাবো, সেটা হলো তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিবা কেমনে। সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবা কেমনে। এই ধরো আমি কোনো আলোচনা ছাড়াই প্রথমে আমি তোমাদের ইয়াতে চলে যাচ্ছি। ধরো এই তোমার পরীক্ষার হলের খাতা, পরীক্ষার হলের খাতা। তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিল অনেক আগে, তাই তোমাদের পরীক্ষার খাতা সম্পর্কে আমি একটা ধারণা দিই। ধরো যে এইটা কিন্তু তোমার পরীক্ষার খাতা, এই পাশে কিন্তু তোমার ধরো যে তোমার নাম বলতে লেখা লাগে না, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো তোমার কিন্তু এই পাশে। আমরা কিন্তু এই পৃষ্ঠা শেষ করার পর এই পৃষ্ঠাটা কিন্তু আমরা আর ব্যবহার করি না। এই পৃষ্ঠাটা ব্যবহার করি না কেন? কারণ এই পাশের যে ওএমআর শিটগুলো আছে কিংবা এমসিকিউ শিটগুলো আছে সেগুলো ছিঁড়ে নেয়, তাই এই পাশে কখনোই লিখবে না। লেখা শুরু হবে তোমার এখান থেকে, অথবা উত্তরপত্রে লেখা থাকবে যে এখান থেকে লেখা শুরু করুন, ওইখান থেকে তোমরা লেখা শুরু করবা। এই গেল তোমাদের লেখার ব্যাপারটা। আচ্ছা, এই হলো তোমাদের লেখার ব্যাপার। পরীক্ষার খাতায় তোমাদের যদি আমরা ধরি, এটা ধরো তোমাদের পরীক্ষার খাতা, একটু স্কেলের কারণে এরকম হলো আঁকা বাঁকা। পরীক্ষার খাতায় তোমরা যে কাজটি করবে, প্রথমে আমি তোমাদেরকে উৎসাহিত করবো সবসময় পেন্সিল ব্যবহার করার কারণে। পরীক্ষার খাতায় মার্জিন করার ক্ষেত্রে সবসময় পেন্সিল ব্যবহার করবা। পেন্সিল কেন ব্যবহার করবা? যে অনেক সময় দেখবে পরীক্ষার খাতায় দাগ দেওয়ার সময় দিতে তারা এরকম হয়ে যায়, অথবা এরকম নিচের দিকে আসে,
এই ভুলগুলো এড়ানোর জন্য, যেন তোমরা কোনো ভুল হলে সেটি মুছতে পারো, সেজন্য সবসময় তোমরা পেন্সিল ব্যবহার করবা। পেন্সিল নেওয়ার পর তোমাদের স্কেল পাওয়া যায় দুই ধরনের, একটা সোজা আর একটা হলো তোমার চার কোণা, একটা বক্স শেপের একটা স্কেল পাওয়া যায়। যদি ওই স্কেলটা নিয়ে আসো তাহলে দেখবা যে এই পাশে চার কোণা তোমাদের দাগ হয়ে গেছে, একবার স্কেল ধরলে চার কোণা দাগ, এটা ব্যবহার করলে ভালো। আর সেটা যদি তোমরা না করো তাইলে আমরা যে স্টিলের কিংবা প্লাস্টিকের যে স্কেলগুলো ব্যবহার করি, এই পাশে তোমরা দাগ দিলা, এইভাবে দাগ দিলা। আর চেষ্টা করবা যে এই পাশে 1/2 ইঞ্চি আর নিচে 1/2 ইঞ্চির মতো জায়গা রেখে দেওয়ার জন্য। এই যে 1/2 ইঞ্চি জায়গাতে রেখে দিলা, তোমরা চাইলে এই পাশে পেন্সিল দিয়েও মার্জিন করে নিতে পারো, পরে মুছে দিলা। অথবা তোমরা এই পাশে খাতার যে এই পাশের যে পৃষ্ঠাটা যে আছে, আমি যদি বলি ধরো যে এই পাশের যে পৃষ্ঠাটা আছে, খাতার যে এই পাশের যে পৃষ্ঠাটা আছে, তোমরা চাইলে এভাবে স্কেল ধরে এভাবে পুরো খাতাটা এভাবে ভাঁজ করে নিলা, পুরো খাতাটা এভাবে 1/2 ইঞ্চি এই পাশে ভাঁজ করে নিলা। লুটশিটের ক্ষেত্রে আমরা সময় না থাকলে যেটা করি, এই পাশে ভাঁজ করে নিলা। এরপরে তোমরা কি করবা, তোমরা যখন এই যে উত্তর লিখবা, উত্তর লেখার ক্ষেত্রে এই যে এই পাশে লিখতে 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 এই পর্যন্ত যাবা, এই পর্যন্ত যাবা। যত বড় ওয়ার্ডই হোক যাই হোক, যদি না আটে এই পাশে একটা টান দিয়ে নিচে আবার লেখা শুরু। কিন্তু চেষ্টা করবা এই যে তোমাদের যে এই দাগটা আছে সাইডের, এই দাগের ওই পাশে না যাওয়ার চেষ্টা করবা। এতে তোমাদের কি হয়, এতে সুবিধাটা হয় যে তোমাকে দেখাই যে ধরো তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছ, উত্তরগুলো তোমাদের খাতার মধ্যে একটা উত্তর আছে যে এই যে এরকম, ধরো এই যে এরকম লাইনগুলো যে এরকম, কোনোটা এমন, কোনোটা এইটুক, কোনোটা এইটুক। তুমি দেখো এই উত্তরগুলো কি ভাল লাগে, এই উত্তরগুলো কি ভাল লাগে, এই যে এরকম বাঁকাটেরা কম বেশি একটু আটটু এরকম উত্তর কিন্তু ভাল লাগে না। উত্তর কিন্তু ভাল লাগে এইরকম যে খাতা যদি তোমার থাকে এরকম একদম এক লাইনে থাকবে সবগুলো। আমার মনে হয় যে কেউ বলবে এই উত্তরগুলো সুন্দর। আর বাংলাদেশের খাতা দেখার যে প্রেক্ষাপট আমি দেখেছি অনেক ক্ষেত্রে, আমরা যদি বলি যে আমাদের যে ঢাকা বলি কিংবা আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, এখানকার স্যারগুলো আমরা বলি যে হ্যাঁ অনেক কোয়ালিটিফুল, কিন্তু অনেক স্যার আছে, আমি সব স্যারকে বলছি না, কিছু কিছু স্যার আছেন যারা আসলে খাতার আগে দর্শনদারিটা দেখেন, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, খাতার লেখা সুন্দর কিনা, খাতা পরিষ্কার কিনা, এটা আগে স্যারের মাথায় আমার মনে হয় হিট করে আগে, যে না এটা আগে দেখি যে স্যারের ছাত্র ইয়া কেমন। তুমি যদি ঘষা মাজা থাকে, অপরিষ্কার থাকে, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে না ছাত্রের ইয়েটা ছাত্রের লেখার মানে অ্যাপ্রোচটা স্যারের কাছে ভালো হয় না। তো চেষ্টা করবা উপরে ডান পাশে এবং নিচে 1/2 ইঞ্চি করে জায়গা রাখার। আচ্ছা, এরপরে তুমি গেলা উত্তর শুরু করার ক্ষেত্রে অনেকে লেখে যে 1 নং প্র উ, এই যে বলে এভাবে লিখবে না, হয় তুমি সম্পূর্ণ লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর, অথবা তুমি সম্পূর্ণ লিখবা যে 1 সংখ্যক প্রশ্নের উত্তর, 1 সংখ্যক প্রশ্নের উত্তর দিয়ে পেন্সিল দিয়ে দুটো দাগ দিবা। আর পরীক্ষার খাতায় যেটা করবে না, তোমরা অনেকগুলো রঙের কালি ব্যবহার করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় দুইটা কালি কখনোই ব্যবহার করবে না, এক সবুজ আর এক হলো লাল, এই দুইটা কালি কখনোই ব্যবহার করবে না। এরপরে আসো, তোমরা এই পরীক্ষার 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সবসময় 2-3 আঙ্গুল স্পেস দিবা, এই যে দাগের থেকে 2-3 আঙ্গুল স্পেস দিয়ে তারপর লেখা শুরু করবা, তাহলে দেখবে যে মোটামুটি খাতার মাঝামাঝি একটা জায়গায় আছে লেখাটা। এরপরে ক নাম্বার দিলা, মাঝখানে দিলা, বাম পাশের থেকে আমার মাঝখানে দেওয়াটাই বেটার, কারণ স্যারের চোখে পড়ে, একটু নিচে দিলা, তারপর এরকম টানও দিতে পারো, ব্র্যাকেট দিতে পারো, এক লাইনে কর উত্তর দিলা। এরপরে খ নাম্বার, প্রথম পেজ যে থাকে, আমি সবসময় বলি প্রথম পেজ যে থাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে, তুমি যদি এইখানে ক শুরু করো, দেখো এটা একটা খাতা ধরো, এইখানে যদি ক শুরু করো 1/2 পেজের মধ্যে শেষ, এই পারে যদি খ শুরু করো, আমার মনে হয় এইটুক যে নিচে যে জায়গাটুকু আছে, খয়ের জন্য 7-8টা সেন্টেন্সই এনাফ, খয়ের জন্য 2টা প্যারা 7-8টা সেন্টেন্সই আমার মনে হয় এনাফ, এখানে শেষ হবে। এই পৃষ্ঠায় যদি তুমি গ শুরু করো, অপর পৃষ্ঠায় গ শুরু করলে গ নাম্বারের 3টা অংশ থাকে। গ নাম্বারের উত্তরের ক্ষেত্রে আমি বলি যে 3টা অংশ থাকে, 3টা ভাগে উত্তর মানে পয়েন্ট ভাগ করা হয়। যেমন ধরো তোমার 1 লাইনের যেটা উত্তর দাও, প্রশ্নে কি চেয়েছে সেটা উত্তর দিলে তোমার এখানে 1 মার্ক, এটাকে আমরা বলে থাকি কি জ্ঞান। এরপর আসে অনুধাবন, যে তোমার অনুধাবন তুমি বই থেকে কি জ্ঞান আহরণ করেছো, তোমার উপলব্ধ জ্ঞানগুলো কি কি, সেগুলো তুমি দ্বিতীয় প্যারা লিখবা, এটা হলো তোমার হলো আর 1 মার্ক। এটা হলো তোমার হলো কি
অনুধাবনমূলক। এরপরে গ নাম্বারে যেটা আসে সেটা হলো প্রয়োগ, মানে 3 নাম্বার প্যারা যেটা আসে সেটা হলো প্রয়োগ। এখানে 1 মার্ক, অর্থাৎ তোমার আরোহিত জ্ঞান এবং উদ্দীপকের যে কথা আছে সেখানে ওই দুটো জ্ঞান একসাথে মিলিয়ে তুমি এখানে দিলা যে উদ্দীপক এবং আমার আরোহিত জ্ঞানের মধ্যে কি কি মিল আছে সেগুলো তুমি গ নাম্বারে দিলা, এখানে আর 1 মার্ক। আর ঘ নাম্বারে যেটা হয় এই 3টা অপশনই থাকে, তার পাশাপাশি আরেকটা প্যারা যুক্ত হয়, সেখানে থাকে 1 মার্ক। এটা হলো উচ্চতর দক্ষতা। তোমার আরোহিত জ্ঞান, উদ্দীপক সব কিছু মিলে তোমার একটি মতামত, তুমি নিজে কি ভাবছো সেটা হলো তোমার উচ্চতর দক্ষতা, যেটা ঘ নাম্বারে থাকে। এই হলো ব্যাপার। আর যারা বলো যে কয় পৃষ্ঠা লিখবো, এর জন্য আমি বলতে পারি যে গ নাম্বারে 3 প্যারার জন্য তুমি মোটামুটি 1.5 পৃষ্ঠা, আর ঘ নাম্বারের জন্য 4 প্যারা, এর জন্য মোটামুটি তুমি 2 পৃষ্ঠা, আমার মনে হয় হিউজ এনাফ উত্তর দেওয়ার জন্য, সৃজনশীলের উত্তর দেওয়ার জন্য। আর গ নাম্বারের 1.5 পৃষ্ঠা যখন তুমি লিখবা, ওই পৃষ্ঠাটা বাদ দিবা। তোমার একটা অপর পেজে যদি, একদম ফাঁকা পেজে যদি 4, 5টা 6টা সেন্টেন্সও হয়, ওই পেজে লেখার দরকার নাই, অপর পেজে গিয়ে লিখবা। আমার মনে হয় এক্ষেত্রে খাতাটা একটু সুন্দর থাকে, খাতাটা দেখতে একটু ভালো। নতুন পেজে যখন কোনো উত্তর শুরু হয় কোনো অপশনের, ওটা একটু মার্কিং করা কিংবা দেখা মনে হয় একটু সহজ হয়। এই গেল আর একটা বিষয়। আর একটা বিষয়, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লেখার সময় নিচের দিকে যদি স্পেস থাকে, অপর পেজে লেখা থাকে, অবশ্যই প্লিজ টার্ন অপোজিট অথবা টার্ন ওভার, এই টাইপের যে আমরা সিম্বলগুলো ইউজ করি, এগুলো অবশ্যই দিবা। আর শেষে যে তোমাদের যে লুজ শিটগুলো নাও, লুজ শিটের ক্ষেত্রে অবশ্যই দিবা যে ঠিকঠাক আছে কিনা, কয়টা লুজ শিট নিয়েছো। এই হলো ব্যাপার, এই হলো পরীক্ষার খাতা বিষয়ে কিংবা সৃজনশীল বিষয়ে আলোচনা। এবার তাহলে আমরা প্রশ্নে যাই, পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা দেখো, পরীক্ষার প্রশ্নে 1 নাম্বার প্রশ্ন যেটি আছে, নমুনা প্রশ্ন দিয়েছেন সৃজনশীলের। ফখরুল হাদী একজন জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলী দ্বারা দলীয় নেতাকর্মীদের আকৃষ্ট করেন এবং এলাকার উন্নয়নে কাজ করেন। ক, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? খ, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? গ, উদ্দীপকে ফখরুল হাদীর যে গুণাবলী প্রতিফলিত হয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এবং ঘ, ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক বিশ্লেষণ করো। এখানে ক নাম্বার কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা যেটি বুঝি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো, তোমরা সবাই জানো সামনে এসএসসি পরীক্ষা, তারপরে আমি আবার বলি যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা ওই গোষ্ঠীটিকেই বোঝায় যারা নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্যের জন্য, এটি অবশ্যই সবসময় ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে। লক্ষ্য উদ্দেশ্যগুলো মানে ব্যক্তিগত লাভের কারণে, রাষ্ট্রের সবার জন্য না, ব্যক্তিগত উদ্দেশ্য লাভের জন্য কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় এবং সরকারকে অথবা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগের মাধ্যমে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ করে এবং লক্ষ্য উদ্দেশ্য পূরণের শেষে তারা আবার যার যার নিজ নিজ অবস্থানে চলে যায়, তাদেরকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলি। এর শেষে তোমরা যেমন দিয়ে উদাহরণ দিতে পারো। বহুদলীয় শাসন ব্যবস্থা বলতে আমরা বহুদলীয় শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? বহুদলীয় ব্যবস্থা বলতে আমরা বুঝি, বহুদলীয় শাসন ব্যবস্থা বলতে আমরা বুঝি যে গণতান্ত্রিক দেশে, গণতন্ত্র প্রচলিত আছে যে দেশে, 2-এর অধিক রাজনৈতিক দল সচল থাকে এবং তারা জনগণের ম্যান্ডেট অথবা জনগণের মতামত নিয়ে, তারা মানে জনগণের ভোটাধিকার নিয়ে তারা দলীয় স্বার্থ, তারা দলীয়ভাবে জনগণের মতামত নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে, সরকার গঠনের চিন্তা ভাবনা করে, তাদেরকে আমরা বলি মানে একাধিক দল যখন থাকে তখন সেটিকে বলা হয় বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আর তুমি এসে এই উদাহরণ মানে বহুদলীয় ব্যবস্থার একটি সংজ্ঞা দেওয়ার পর নিচে দিতে পারো, যেমন বাংলাদেশ, ভারত, ফ্রান্স, তারপর আমরা বলতে পারি পাকিস্তান, এই সকল দেশে আমরা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে পাই। এবার আসি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, গুণাবলী প্রতিফলিত হয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করো। উদ্দীপকে ফখরুল হাদীর গুণাবলী কি? তিনি একজন রাজনৈতিক দলের নেতা। আচ্ছা, রাজনৈতিক দলের নেতা যেহেতু বলা হয়েছে একদম পরিষ্কারভাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তার যে গুণ সেটি হলো তার নেতৃত্বের গুণ। আচ্ছা, তুমি প্রথমে গ নাম্বার দেওয়ার পর তুমি এখানে লিখবা যে উদ্দীপকে ফখরুল হাদীর নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের গুণাবলী আমরা দেখতে পাই এখানে, নেতৃত্বের গুণাবলী তার মধ্যে প্রতিফলিত হয়েছে। এরপরে তুমি দ্বিতীয় প্যারায় আসলা, দ্বিতীয় প্যারায় এসে তোমার নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের আরো কি কি গুণাবলী আছে, নেতৃত্বের আরো গুণাবলীর মধ্যে যেমন তুমি উদাহরণ দিতে পারো ব্যক্তিত্ব, পরোপকারিতা, পরমত সহিষ্ণুতা, সমাজের ভালো করার চিন্তা ভাবনা, তার
ওটা কি বলে, কঠোরতা কিংবা তারপরে তার দূরদৃষ্টি, এই ব্যাপারগুলো যা আছে তার অর্থাৎ নেতার যে গুণাবলী তোমরা বইয়ের মধ্যে পড়েছো তার ছোট ছোট উদাহরণ দিতে পারো, অর্থাৎ একসাথে দিতে পারো। এই উদাহরণগুলো দেওয়ার পর 3 নাম্বার প্যারায় তোমরা দিবা যে উদ্দীপকে কি বলে ফখরুল হাদি এবং আমার পাঠ্য বইয়ের আলোকে উপরে আলোচিত যে উপরে যে অংশগুলো আলোচনা করা হয়েছে এই অংশগুলোর মধ্যে এই অংশগুলোর সাথে ফখরুল হাদির গুণাবলী মিল পায়, তাই বলা যায় উদ্দীপকে ফখরুল হাদির যে গুণাবলীর কথা বলা হচ্ছে সেটি নেতৃত্বের গুণাবলী। আচ্ছা, গ এবং ঘ নাম্বার ক্ষেত্রে তোমরা বাংলা অবশ্যই উপরিউক্ত যে লেখি এটি কিন্তু ভুল, আমাদের লিখতে হবে উপযুক্ত উপযুক্ত আলোচনা থেকে পরিশেষে পরিশেষে এভাবে হবে। আচ্ছা, ফখরুল হাদির নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক? তুমি দেখো নেতৃত্ব না থাকে এই ঘ নাম্বার উত্তর উচ্চতর দক্ষতা কিন্তু মনস্তাত্ত্বিক। তুমি প্রথমে যে ফখরুল হাদির নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচে আলোচনা করা হলো। এরপর তুমি নেতৃত্বের সংজ্ঞা দিলা, নেতৃত্বের গুণাবলী দিলা। এরপর আমরা সুশাসন সম্পর্কে, এরপর উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা তুমি কি দিলা? এই সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন জনমতের প্রকাশ, আইনের শাসন, সবার জন্য সম অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, কিংবা এই যে আমরা সঠিক বিচার পাওয়া, অধিকারগুলো ভোগ করা, সঠিক কর্তব্য পালন করা, এই যে বিষয়গুলো যা আছে মানে সুনাগরিকতার ক্ষেত্রে যেগুলো যায়, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিষয়গুলো যায়, এই বিষয়গুলো কিন্তু সুশাসনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে এদের মধ্যে যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তুমি দিবা একদম শেষের বেলায় উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। আচ্ছা, এবার যাই ঘ নাম্বার প্রশ্নে। ইমরান ভাই আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এবার দেখো 2 নম্বর প্রশ্ন। রাফাত এসএসসি পাশ করে শহরে একটি ভালো কলেজে ভর্তি হয়। তার বাবা তাকে রাজনীতি ও সরকার সংশ্লিষ্ট একটি বিষয় অধ্যয়ন করতে বলেন, যা অধ্যয়ন করলে সে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। এখানে ক নাম্বার প্রশ্ন বলা আছে। আচ্ছা, ক খ গ যে যে উত্তর আছে তোমরা একটু দিয়ে দাও, আমি একটু তোমাদের কমেন্ট পড়ি। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাকির লিখছে যে সুসংগঠিত জনসমষ্টি সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করে তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। হ্যাঁ, এই সংজ্ঞা দেওয়া যাবে। ভাই সাউন্ডের প্রবলেম, সাউন্ড কি শোনা যাচ্ছে তোমাদের কাছে? আরেকবার একটু কমেন্ট করো। হ্যালো, দেওয়া যাবে। সমস্যা মনে হয়ে গেছে। আচ্ছা, এবার সিভিটার শব্দের অর্থ কি? সিভিটার শব্দের অর্থ বলতে আমরা কি বলি, এক কথা বলতে হবে। এখানে সিভিটার শব্দের অর্থ নগর রাষ্ট্র। অর্থ হলো নগর রাষ্ট্র। আচ্ছা, খ নাম্বারে ঠিক আছে কি?
আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? খ নম্বর প্রশ্ন পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? তুমি এর প্রথম লাইনে যেটি উত্তর দিতে পারবা, অথবা আমি হলে কি উত্তর দিতাম, সেটি হলো উত্তম নাগরিক জীবন প্রতিষ্ঠায় পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য, এ কারণে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। কেমন উত্তর দিতাম, যে উত্তম নাগরিক জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য, এ কারণেই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপরে ওই প্যারায় উত্তর দেওয়ার পর সেকেন্ড প্যারায় তুমি যে উত্তরটি দিতে পারো সেটি হলো যে পৌরনীতি আমাদের কি কি নিয়ে আলোচনা করে। আচ্ছা, সাউন্ডটা আবার বাইট চেক দেন তো, ঠিক আছে এটা। আর সাউন্ড শোনা না গেলে আবার কমেন্ট করো। সরি, আমি প্রথমে বোঝানোর সময় ফোনটা ধরি নাই, তোমাদের একটু প্রবলেম হয়েছে কিছুক্ষণ। আচ্ছা দেখো, প্রথম প্যারায় তো উত্তর দিলামই যে উত্তম নাগরিক জীবন প্রতিষ্ঠা করাই হলো পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য, এই কারণে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপর আমরা সেকেন্ড প্যারায় এসে আমরা কি আলোচনা করতে পারি, সেকেন্ড প্যারায় এসে আমরা আলোচনা করতে পারি যে পৌরনীতি ও সুশাসন আমাদের নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিংবা স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। এছাড়াও নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের ন্যায়পরায়ণতা কিংবা এই যে ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে আলোচনা করে, কিংবা আমরা সমাজের নাগরিকের কার্যকলাপ কেমন হবে, নৈতিকতা কেমন হবে, মূল্যবোধ কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা করে। তাই বলা যায় যে মানে এরকম একটা উত্তর দিয়ে পৌরনীতি কী কী আলোচনা করে এর একটা সামষ্টিক একটা ব্যাখ্যা দিয়ে শেষে বলবা যে এই কারণে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপর আসি গ নাম্বারে, উদ্দীপকে উল্লিখিত রাফাতের বাবা তাকে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন। এখানে বোঝা যাচ্ছে রাফাতের বাবা তাকে এমন একটি বিষয় অধ্যয়নের কথা বলেছেন যেখানে রাজনীতি ও সরকার সংশ্লিষ্ট বিষয় আছে এবং সে যা পাঠ করলে সে সুনাগরিক হতে পারবে। সুতরাং এখানে দেখো পৌরনীতি ও সুশাসন হবে সুনাগরিকতা বিষয়ক। আবার দেখো যে এখানে পৌরনীতি ও সুশাসন, তাতে সুনাগরিক ও রাজনৈতিক, মানে প্রথমে গ নাম্বার প্রশ্নের উত্তরে প্রথমে লিখবা যে রাফাতের বাবা তাকে যেটি বলেছে পড়তে বলেছেন সেটি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন কি পড়তে বলেছেন? পৌরনীতি ও সুশাসন। এরপর তোমরা উত্তর দিবা পৌরনীতি ও সুশাসন কাকে বলে। পৌরনীতির সংজ্ঞা আসবে দ্বিতীয় প্যারায়, পৌরনীতির সংজ্ঞা আসবে। এর পাশাপাশি তোমাদের খ নাম্বারে যে একটা আলোচনা করেছো, ওই খ নাম্বারের আলোচনায় তোমরা এখানে আরও আলোচনা করবে যে পৌরনীতি আমাদের কি কি নিয়ে আলোচনা করে, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, এছাড়াও কি আমাদের মূল্যবোধ, কর্তব্য, অধিকার, নেতৃত্ব, সামাজিক গুণ, নৈতিকতা। এরপর আমরা কি বলবো, একটি সঠিক রাষ্ট্র কিভাবে গঠিত হতে পারে, আমরা কিভাবে আমাদের নাগরিক অধিকারগুলো ভোগ করতে পারি, দেশপ্রেম, জাতীয়তা, এই যে ধারণাগুলোর কিছু বিমূর্ত বিষয়ের যে আমাদের ধারণা দেয়, এই বিষয়গুলো তোমরা ধীরে ধীরে উত্তর দিবা এবং শেষ প্যারায় এসে তোমরা উত্তর দিবা। তাই উপরের আলোচনা থেকে বলা যায় যে রাফাতের বাবা তাকে যে বিষয়টি পাঠের জন্য বলেছেন সেটি পৌরনীতি ও সুশাসন। আচ্ছা, এবার যাই ঘ নাম্বারে। শোনো, ঘ নাম্বারে প্রশ্ন বলা আছে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কিভাবে রাফাতকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। দেখো, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি? পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন সম্পর্কে তুমি খ এবং গয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছো। এমন কিছু লিখবে না যেন খ এবং গ নাম্বার আবার রিপিট হয়। কথা ওগুলাই আসবে যে পৌরনীতি ও সুশাসনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এই জায়গায় আরও কিছু জিনিস তুমি অ্যাড করতে পারো। যেমন সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন পৌরনীতি ও সুশাসন। নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে আমরা যদি সচেতন হতে চাই, আমাদের পাঠের জন্য প্রয়োজন কি? আমাদের পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের যে তাত্ত্বিক জ্ঞান আছে, এগুলো আমাদেরকে উন্নত রাষ্ট্র, উন্নত জীবন, উন্নত নাগরিক জীবন এবং উন্নত সমাজ গঠনে সহায়তা করে। এতে এরকম যে পয়েন্টগুলো আছে, এগুলো ধাপে ধাপে পয়েন্টগুলো দিয়ে শেষে তোমরা উত্তর দিবা তোমাদের নিজের যে ব্যক্তিগত যে মতামত। তাই আমি মনে করি, বা তাই উপরের আলোচনা থেকে আমার তাই মনে হয় যে, কিংবা আমার উপলব্ধ জ্ঞান থেকে আমার যেটি মনে হয় যে আমাদের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে আমাদের পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অবশ্যই প্রয়োজনীয়। এর মধ্যে তোমরা উত্তরের মধ্যে আর একটা বিষয় দিতে পারো যে সুনাগরিক কাকে বলে, সুনাগরিকের সংজ্ঞা দিতে পারো, সুনাগরিক কোন কোন বিষয় পালন করে, এবং পৌরনীতি কিন্তু ওই বিষয়ে জ্ঞান ধারণা দেয়। তাই
এই আলোচনার মাধ্যমে তোমরা শেষের লাইনে দিবা। তাই সুনাগরিক হওয়ার জন্য যে যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানগুলো পৌরনীতি থেকে পাই, তাই পৌরনীতি আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। ক্লাস শেষে আর একটা কথা বলি, সেটি হলো যে তোমাদের পরীক্ষা কিন্তু আমি মনে করি যে মোটামুটি পড়াশোনা যাই করো কম বেশি, পরীক্ষার খাতা কিন্তু তোমাদের অনেক ম্যাটার করে। পরীক্ষার খাতা, তাই আশা করি যে পরীক্ষার খাতা সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবা। আর টাইম ম্যানেজমেন্টের একটি বিষয় আছে যে তোমাদের 2.5 ঘন্টাতে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। 2.5 ঘন্টা হিসাব করলে তোমাদের মোটামুটি 150 মিনিটের মতো, 150 মিনিট সময় থাকে 60টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 60টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি যদি 60টা সৃজনশীলে 20 মিনিট করে সময় নাও তাহলে 140 মিনিট সময় লাগবে। আর শেষে 10 মিনিট সময় থাকবে তোমার রিভিশনের জন্য, মানে খাতাটা একবার রিচেক দেওয়ার জন্য শেষের 10 মিনিট সময় থাকবে। তাহলে একটা সৃজনশীলের জন্য তুমি পাবা 20 মিনিট করে। এই 20 মিনিট তুমি কিভাবে তোমার সৃজনশীলে প্রয়োগ করবা সেটা তোমার ব্যাপার। আমার মনে হয় যে ক নাম্বার প্রশ্নের উত্তরের জন্য 1 মিনিট সময় এনাফ, মানে গুড এনাফ। আর খ নাম্বার প্রশ্নের জন্য তুমি 3 থেকে 4 মিনিট নিতে পারো। আর বাদ বাকি যে সময় থাকে 15 মিনিটের মতো, 15, 13, 14 এই মিনিটের সময়গুলোতে থাকে, সবসময় চেষ্টা করবো যে 6 মিনিটের মধ্যে যেন গ এবং 7 মিনিটের মধ্যে যেন ঘ শেষ করতে পারি। আমরা এরকম করলে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো যে আমি 1 ঘন্টা ঘড়ি ধরলাম, 1 ঘন্টা আমি 3টে সৃজনশীল প্রশ্নের উত্তর শেষ করতে পারি কিনা। আর কারো কোনো সমস্যা থাকলে বলো, কমেন্টে উত্তর দিচ্ছি। আর 1-2 মিনিট সময় আছে, কমেন্টে কারো কোনো সমস্যা থাকলে সবাই উত্তর দাও, মানে সবাই বলতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের অ্যাডমিশন সম্পর্কে, আমাদের অ্যাডমিশন চলছে, তোমাদের এই যে অ্যাডমিশন এইচএসসি এবং অ্যাডমিশনের কোচিং চলছে আমাদের একসাথে, নতুন একটি তোমরা দেখেছো যে সেটি চলমান রয়েছে। এর জন্য তোমাদেরকে যারা প্রথম 200 জন যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি করা হয়েছে মাত্র 2,999 টাকা। এই কোর্স ফির আমরা কিছুদিন পর হয়তো আরও বাড়বে, 4.5 কিংবা 5.5 মতো হবে। সেই কোর্স ফিটি করা আছে 2,999 টাকা। এবং এর সাথে সাথে তোমাদের প্রো বুক আছে, অর্থাৎ এই অ্যাডমিশনের বিষয়ক যে বইটি তোমাদের আছে আর্টস, কমার্স, সায়েন্স, তাদের জন্য একটি বই থাকবে। এবং তার পাশাপাশি এই যে ডিউডিমার্সের একটি ভালো টি শার্ট তোমরা, এবং এই বইগুলো এবং তোমাদের টি শার্টগুলো তোমাদের পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা প্রথম 200 জন যারা ভর্তি হবা, প্রথম অলরেডি কয়েকজন ভর্তি হয়ে গিয়েছে, সংখ্যাটা আমার জানা নাই, তো যে কয়েকজন ভর্তি হবা প্রথম 200 জন, যে কজন ভর্তি হয়ে প্রথম আরও যে কয়টা সিট বাকি আছে ওখানে ভর্তি হলে তোমরা একটা বুক, অর্থাৎ তোমার অ্যাডমিশনের জন্য যে হেল্প বই দরকার, এবং অফার 200 জন পর্যন্ত। আচ্ছা, যারা যারা কমেন্ট করছে তাদের উত্তর দিয়ে নিই একটু। আচ্ছা, বৈশাখী লিখেছে ভাইয়া কোশ্চেন পড়তেই তো সময় যায়। আচ্ছা শোনো, কোশ্চেন পড়তে সময় যায়, এটা আমাদের বাঙালিদের চিরাচরিত সমস্যা। এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি কোনোভাবে যদি এমন হয় যে টিচার তোমাকে 30 মিনিটের আগে তুমি এমসিকিউ শেষ করেছো, তার আগেই তোমাকে 10-15 মিনিট তুমি হাতে রেখে অথবা 5 মিনিট হাতে রেখে সৃজনশীল নিতে পারছো, ওই ক্ষেত্রে তুমি আগে সৃজনশীল প্রশ্নটা নিয়ে নিবা, নিয়ে ওইভাবে প্রশ্নটা পড়বা। আর তার থেকে একটা ভালো বুদ্ধি আছে, সেটি হলো তুমি সৃজনশীল কোনো ধরো 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন পড়ছো, উদ্দীপক পড়ছো, উদ্দীপকের পড়ার আগে তুমি ক, খ, গ, ঘ প্রশ্নটা পড়ে নিবা। তো 1 নাম্বার সৃজনশীল উদ্দীপক পড়ার আগে তুমি ক, খ, গ, ঘ উত্তর পড়বে। ক, খ, গ, ঘ না পড়লেও, ক, খ না পড়লেও অন্তত এই গ আর ঘ নাম্বার উদ্দীপকের প্রশ্ন যে প্রশ্ন থাকবে এই প্রশ্নটা পড়ে নেওয়ার চেষ্টা করবা। এতে হয় কি, তোমার প্রশ্নটা যখন মাথায় থাকে ওই উদ্দীপক দেখলে তোমার প্রথম দেখা, তারপর উদ্দীপক একবার পরে যখন প্রশ্ন পড়তে যাবা তখন আবার উদ্দীপকের দিক তাকানো লাগবে। আর একবার যখন প্রশ্ন করে উদ্দীপক পড়বা তখন দেখবে যে অটোমেটিক অ্যান্সার একটা মাথায় আসবে। আর আরেকটা কাজ করতে পারো, প্রথম প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথায় যে উত্তরটা আসবে, ধরো গ নাম্বার একটা প্রশ্ন দেখছো, তোমার মাথায় আসছে নৈতিক মূল্যবোধ, তুমি সাইডে একটা পেন্সিল দিয়ে লিখে রাখলাম যেটার উত্তর হয়তো নৈতিক মূল্যবোধ হবে। ঘ নাম্বারে একটা উত্তর আছে সামাজিক মূল্যবোধ আসছে, উত্তর ধরো প্রথম দেখায় মনে হচ্ছে যে সামাজিক মূল্যবোধ হবে, তুমি সামাজিক মূল্যবোধটা এই পাশে লিখে নিলে। এতে হয় কি, যে প্রথম দেখার সাথে সাথে যে উত্তরটা মাথায় সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কাজটা তোমরা করতে পারো।
আচ্ছা, আর সময় না পেলে কয় পেজ করে লিখবো, আর সময় না পেলে কয় পেজ করে লিখবে, এটা আসলে তোমার উপর। তুমি আসলে উত্তরটা কতটুকুর মধ্যে তুমি তোমার উত্তরটা দিতে পারছো সেটা তোমার উপর করবে, ডিপেন্ড করবে। সেটা আমি এখান থেকে বলে দিতে পারবো তোমার পরীক্ষার হলে সিচুয়েশন কেমন থাকবে, তোমার পরীক্ষার হল কেমন থাকবে, কোন প্রশ্নের উত্তর দিচ্ছে এর উপর। চেষ্টা করবা যেন গ নাম্বার 1 পেজ, যদি নাও লেখো কম হয়ে যায়, তাও যেন 1 পেজ কিংবা ঘ নাম্বার 1.5 পেজ হয়ে যায়। আর পরীক্ষার খাতা অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবে।